ঠিক এই সময়ই মল্লিকপুরের জমিদার বাড়ির ছাদে কেউ যেন খুব সন্তর্পণে উঠে এলো। দারোয়ানগুলোর চোখে ধুলো দিতে ছাদে উঠে পড়েছি। এবার তাড়াতাড়ি কার্য সিদ্ধি করে কেটে পড়বো। কোথায় কোথায় কোথায়? ওই তো হয়তো নিচে যাবার দরজায়। কে? নিজের বিশাল বৈঠকখানার ঘরে কাশিরাম খুব অস্থির হয়ে পায়চারি করছিল। কাশিরাম এই মল্লিকপুরের সব থেকে সজ্জন ব্যক্তি, যদিও সেটা শুধু লোক সমাজে, কিন্তু তার অন্তরালে কাশিরামের চোরা কারবারির ব্যবসা রয়েছে। একসময় সে ছিল মল্লিকপুরের নায়েব, কিন্তু টাকার তছরূপ করতে গিয়ে ধরা পড়ে আগের জমিদার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেই থেকেই কাশিরাম প্রতিশোধ নিতে চায়। এখন কাশিরামের সামনে 2-3 জন লোক কাঁচুমাচু মুখ করে তার সামনে দাঁড়িয়ে আছে। কাশিরাম রাগে চিৎকার করে বলে উঠল, আবার এই নিয়ে আবার সেই একই ঘটনা, এক আর কত? আমাদের আর কত লোক এইভাবে প্রাণ দেবে? আমরা কি করো কথা? ওই জমিদার বুর্বক কোথাকার, একেতে মাথা গরম রয়েছে, তার মধ্যে আবার তোর যাচ্ছে কথা। আমি কি করব? তুতলিয়ে যাচ্ছে। জায়গায় এসব কথা ছাড়, আমার বল কেমন হচ্ছে এরম বারবার? হ্যাঁ, কেন হচ্ছে? কেন আমরা অসফল হচ্ছি? একে একে সুজয়, গোপাল, ভম্বল সকলেই জমিদার বাড়িতে গেছিল, কিন্তু সকলেরই মৃত্যু একরকম ভাবে হচ্ছে। হ্যাঁ কথা, ছাদের মধ্যে থেকে কেউ যেন ছুঁড়ে আছড়ে ফেলে দিয়েছে। আর ওই যে শেষ ছেলেটা মদনের থেতলে যাওয়া দেহটা দেখে তো আমার অব্দি গা গুলে উঠেছিল। কি ভয়াবহ! কি ভয়াবহ! মদনের চেহারা তো ছোটখাটো ছিল না। ওকে ওই ছাদ থেকে ছুঁড়ে ফেলার মানে যে বা যারা করেছে তার চেহারা 7 ফুট মতন হবে। আমি তো এটা বুঝতে পারছি না যে 7 ফুট চেহারার লোক কি আদৌ হওয়া সম্ভব? কত এটা ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। বারবার এটাই ঘটে চলেছে। কিন্তু জমিদার বাবু তো নিপাত ভদ্রলোক। আমাদের ছেলেরা জমিদার বাড়ির চারিদিকে অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু ওই রকম চেহারার একটা লোক ওদের কিন্তু চোখে পড়েনি। তাহলে কি করে হচ্ছে এগুলো? ওই বাড়ির মধ্যে যে গুপ্তধন রয়েছে সেটা তো দেশের সম্পদ নয়, ওতে পাল যুগের মুদ্রা রয়েছে। আমি যখন নায়েব ছিলাম তখনই ওটা হস্তগত করতে চেয়েছিলাম, কিন্তু ওই জমিদার ধরে ফেলেছিল। আমি জানি ওই মুদ্রা অমূল্য। কথা আমরা চেষ্টা করছি, কিন্তু ওই জমিদার বেটার কোনো বদ অভ্যাস নেই। না বেটা মদ খায়, না মাংস, আর না। কিন্তু মেয়ে মানুষ, সেই নেশা যে সব থেকে বড় নেশা, তার থেকে কি পুরুষ মানুষ বাঁচতে পারে? উর্বশী কাশিরামের একমাত্র মেয়ে, যার রূপ, তার অপূর্ব সৌন্দর্য দেখে তাকে অপ্সরার থেকে কোনো অংশে কম মনে হয় না। কি খুকি, তুই এখানে কি করছিস? আরে সব কি বলছিস কি? হ্যাঁ, আমি বাবা, আর আমি যা বলছি ভেবেই বলছি। এইভাবে একের পর এক আমাদের কত লোক মরবে বলতো। কিন্তু এতে তুই কি করতে পারবি? জমিদার মনোহর চক্রবর্তীর ছেলে তো আরো সৎ। যেটা এরা কেউ করতে পারেনি। বাবা, তুমি তো জানো পুরুষ মানুষের মন বড্ড দুর্বল। ছলে বলে কৌশলে এদের যত ফাঁদে ফেলবে, এরা ততই মন প্রাণ সব সঁপে দেবে। কিন্তু দিদিমণি, এই জমিদার কিন্তু খুব সৎ চরিত্রের ব্যক্তি। ওর নামে না কোনো কুৎসা নেই, বিয়ে হয়েছে বলেও কোনো খবর নেই। এমন একজন নিরস ব্যক্তি কি আদৌ এই প্রলোভনে পা দেবে দিদিমণি? দেবে ফটিকদা, দেবে। পুরুষদের বাইরের মোড়কটা যেমনই হোক না কেন, ভেতরটা সব এক। বাবা, তুমি চিন্তা করো না, এবার ওই গুপ্তধন এই উর্বশী আদায় করে নিয়ে আসবে। কারণ নতুন নতুন পুরুষদের নিজের জালে আটকে ছটফট করতে দেখতে আমার যে বড্ড ভালো লাগে। মল্লিকপুরের জমিদার বাড়িতে আজকে খুব তোড়জোড় চলছে, কারণ আজ জমিদার গৌরবের জন্মদিন। সৎ, চরিত্রবান, প্রজাবৎসল জমিদার আজকে 34 বছর পেরিয়ে 35-এ পা দিতে চলেছেন।
আর নিজেদের প্রিয় জমিদারকে শুভেচ্ছা জানাতে দলে দলে লোক জমিদার বাড়ির সামনে একত্রিত হয়েছে। গৌরবের মা প্রভা দেবী গৌরবকে পায়েস খাইয়ে বললেন, তোর জীবনটা যেন এই পায়েসের মতো মিষ্টি হয়, অনেক অনেক উন্নতি কর বাবা। আর পরের বাক্যটা না বললেও চলবে মা, এত বছর ধরে তো বলছো, শুধু তুমি আমার সঙ্গে থেকো, আর কিছু চাই না। পাগল ছেলে আমার, মা বাবা কি আর সারা জীবন সন্তানের সঙ্গে থাকতে পারে? এই জন্যই তো আমার তোকে নিয়ে এত ভাবনা রে খোকা। মা, তুমি আজকের দিনে অন্তত শুরু করো না, তার চেয়ে বরং বলো আমার জন্মদিনের দুপুরের খাবারে তুমি রাজ্য তো। আমার কিন্তু চিতল মাছের মুইঠা চাই মা। হ্যাঁ রে হ্যাঁ, আমি আমি নিজের হাতেই সবটা করব, তোর কোনো চিন্তা নেই। বেশ বেশ, আমি তাহলে একবার ঘোড়ার গাড়ি নিয়ে ওই মল্লিকাপুর প্রদক্ষিণ করে আসি, কেমন? জানোই তো আমার শুভেচ্ছা জানাতে কত কত মানুষ পথে অপেক্ষা করে আছে। আসি মা। বেশ খোকা, যা, তাড়াতাড়ি ফিরে আসিস।